হাই জয় ম্যাডাম, এটা একটা চোর ধরছে, আর কি করবো বলেন? আলিফ, আলিফ আমার এক্স হাজবেন্ড এত বছর পর। ম্যাডাম, বাজারের উপর যে কাপড়ের দোকান আছে না, ওইখানে চুরি করতে যা ধরা পড়ছে। পাবলিকে তো ধরে আমার হাতে দিছে। আপনি এখন বলেন ওর আমি কি করব? আচ্ছা জালাল সাহেব, আপনি এখন যান, আমি তার সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম। জি, আপনি চুরি কেন করলেন? ম্যাডাম, আমি চুরি করি নাই, সত্যি কথা কইতাছি। আমি চুরি করি নাই। চুরি তো করছে ছোট নে, শুধু শুধু আমার নাম দিছে যেন আমারে চাকরি থেকে বাইর করে দেয়। আমি তো ওই দোকানের সব থেকে বিশ্বস্ত কর্মচারী। আমার একটু বেশি ভালোবাসে, এটা সহ্য করতে পারে না। এই জন্য ভাবছে আমার চুরির দায় দিব, আমার অপবাদ দিব, দিয়ে আমার বাইর করে দিব। এই জন্য এই নাটক সাজাইছে। আমি সত্যি কথা কইতাছি, আমি আমি চুরি করি নাই ম্যাডাম। আচ্ছা বুঝলাম। আমি জানি আপনি চুরি করতে পারেন না। আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি আমি তেরে যাই। শুনুন, কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। আপনি নূর আলিফ, রাইট? হ, আমার নাম তো নূর আলিফ। আপনি কেমনে জানলেন? হ্যাঁ, আমি আপনাকে শুরুতেই চিনে ফেলছিলাম। আমি আপনাকে খুব ভালো করেই চিনি। আমারে চেনেন কেমনে? আহ, আপনার ওয়াইফ, আপনার ওয়াইফ আমার বেস্ট ফ্রেন্ড। সো আপনার ওয়াইফের সাথে আপনার ছবি দেখেছি। ইভেন আপনার ওয়াইফ সবসময় আপনার কথা বলতো। যাই হোক, এসব ব্যাপারটা বাদ দিই। আপনি তো রিচ ছিলেন, মানে আপনার অনেক টাকা পয়সা ছিল। তাহলে আপনার এই অবস্থা কেন? মানে আপনাকে এখন কেন দোকানে দোকানে কাজ করতে হচ্ছে? আর আর এসব কথা ছাড়ি, আমার বান্ধবী ও কোথায়? আপনার ফ্রেন্ড হয়ে তো আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমরা আর একলগে থাকি না। হোয়াট? কি বললেন আপনি? ডিভোর্স? কিন্তু কিসের জন্য? আপনারা তো লাভ ম্যারেজ করেছিলেন, তাই না? তাহলে ডিভোর্স কেন হইলো? নিজের পায়ে নিজে কোড়াল ভরছিলাম আর কি ম্যাডাম। আপনি তো জানেনই, ভালো হয়েছে বিয়া করছিলাম। বেশ ভালোই চলতেছিল আমার সংসার। নিজের ব্যবসা, ভালোবাসার মানুষ, খুব সুখে আছিলাম। এর মধ্যে আমার কোম্পানিতে একজন নতুন ম্যানেজার অ্যাপয়েন্ট করি আমি। ম্যানেজারটা ছিল একটা মেয়ে মানুষ। কাজের মধ্যে থাকতাম সবসময়, একজন আরেকজনের সাথে কথাবার্তা হইতো। এটা আস্তে আস্তে আমার ভালো লাগা শুরু হয়েছে। এরপরে যে কোনো মিটিং, কোনো জায়গায় যাওয়া, সব জায়গায় সাথে নিয়ে যেতাম। আস্তে আস্তে আমি মেয়েটারে ভালোবেসে ফেলি। এরপরে আমার নিজের বউটারে আর আমার ভালো লাগতো না। আমাকে কিন্তু খুব ভালোবাসতো আমার বউ, খুব ভালোবাসতো। আমার ছাড়া কখনো খাইতো না, আমার জন্য বসে থাকতো। রাইতে আমি যত রাইতেই বাসায় চাই না কেন, আমার জন্য বয়ে থাকতো। কিন্তু ওই যে একজন মানুষের ভালোবাসায় আসক্ত হয়ে গেছিলাম। ও আমার জন্য না খেয়ে বসে থাকলেও আমার কোনো যায় আসতো না। আমি ওই মাইয়ারে নিয়ে ক্লাবে যাইতাম, পার্টিতে যাইতাম, লেট নাইট করতাম, ডিনার কইরা বাসায় ফিরতাম। আমার বউটা যখন আমারে কইতো যে তুমি খাইবা না, আমি তোমার জন্য বসে আছি, খুব খারাপ ব্যবহার করতাম। কইতাম তোর খাওয়া তুই খাস নাই কে, তোরটা তুই খাওয়া না। এগুলো সহ্য করে মানুষটা লাগছি। কিন্তু যখন শেষে জানতে পারলো যে আমি আসলে অন্য একটা মানুষের লগে সম্পর্কে চড়াই গেছি, ব্যাপারটা আমার নিতে পারেন না রে। আমার লগে একটা তুমুল ঝগড়া হারাই গেছিল। আর আমি বুঝছিলাম যে এটাই আমার কাছে সুযোগ। এই ঝগড়ার কারণে আমি আমার বউয়ের গায়ে পর্যন্ত হাত তুলেছিলাম, ওই প্রথমবারের না। তারপর ভেবেছিলাম তোর লগে আমি আর থাকবো না। তুই যেহেতু সব জায়গায় নিয়ে গেছোস, আমি তোর লগে থাকবো না। তারপরে আমি আমার বউটাকে ডিভোর্স দিয়ে দিচ্ছিলাম। ডিভোর্স দিচ্ছি খালি তা না,
আমি আবার ওই মাইয়ারে বিয়ে করছিলাম, ভাবছিলাম এইবার বুঝি আমার সুখের দিন আইব। কিন্তু আসলে যে আমার জীবনের সব থেকে বড় ক্ষতিটা এই সময় হইছে, এটা আমি পরে বুঝতে পারছি। বিয়ের পরে 6 মাস খুব ভালোই ছিল, তারপরে ব্যবসার কাজে আমি 2 মাসের জন্য বিদেশে গেছিলাম। বিদেশ থেকে আইসা শুনি যে আমার দ্বিতীয় বউ চলে বলে পুষ হলে কখন যে আমার কাছ থেকে আমার সমস্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স নিজের নামে কইরা নিছে, আমি নিজেও জানি না। আমার বাড়িতে আমি ঢুকতে পারি নাই, আমারে দারোয়ান দিয়া ঘাট ধাক্কা দিয়ে বাইর করা দিচ্ছিল। ওই দিন আমি বুঝতে পারছিলাম যে নিজের ভালোবাসার মানুষের লগে যদি কেউ কোনোদিন অন্যায় করে, এটা বিচার আল্লাহ করে। আমার যা হয়েছে, আমার যে পরিণতি, এগুলা এগুলো আমার প্রাপ্য ছিল। ওই দিন থেকে আমি একবারে মিশ্র, আমার আর কিছু না। বুঝতে পারছি। আচ্ছা, কিছু না মনে করলে আরেকটা কথা বলি। আপনার ওয়াইফ তো আপনাকে অনেক ভালোবাসে, তো আপনার জীবনে যেহেতু এত কিছু ঘটে গেছে, আর আপনি যে মেয়ের জন্য আপনার ওয়াইফকে ছেড়ে দিয়েছিলেন, সেই মেয়ে তো আর এখন আপনার লাইফে নাই। তো আপনি তো চাইলে আপনার ওয়াইফের কাছে ফিরে যেতে পারতেন, আর ওকে সবকিছু খুলেও বলতে পারতেন। এমনও তো হতে পারতো যে সবকিছু শোনার পরে হয়তো আপনাকে ক্ষমাও করে দিতে পারতো, আবার আপনাকে অ্যাকসেপ্ট করে নিত। কোন মুখে চাইতাম না, সেই মানুষটা আমার এত ভালোবাসছে, আমার এত স্বপ্ন করছে, আমি তো তারই চিনি। আল্লাহ অন্যায় করছে, অন্যায় করিলে বলইব, বিশাল বড় পাপ করছে। আমি যদি দাঁড়ে যাই কইতাম তোমারে ছাড়ার পর আমার জীবনের এই দশা, মানুষটা তো আমার এনে হাসতো, ভাবতো যে আমার এখন সর্বস্ব হারায় গেছে, এজন্য আমি তার কাছে আইছি। সিম্পাথি না হলে এটা আইছি, আমি এটা চাই নাই। আসলে আমার ওর সামনে দাঁড়ানোর কোনো সাহস আমি নিজের ভিতরে জমাইতে পারি নাই। আর তাছাড়াও মানুষটার লগে যে অন্যায় করছি, আমার প্রতি যদি কোনো কিছু জন্মায়, এটা খালি ঘৃণাই জন্মাইব। সময় তো কম হয় নাই ম্যাডাম, হয়তো অন্য কাউরে বিয়া করে এতদিনে নিজের জীবনটা সুন্দর করে সাজা আনিছে। আমি চাই ও ভালো থাকুক, আমি চাই। ঘৃণা সবার প্রতি কি ঘৃণা সবসময় জন্মায়? জন্মায় না। যেমনটা তোমাকে আমি এখনো ঘৃণা করতে পারিনি। সাদিয়া, তুমি? হ্যাঁ, আমি 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 জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নাই, এরপরেও আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি অন্যায় করছি, তোমার সাথে পাপ করছি। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, যদি যদি সম্ভব হয় আমার মাফ করে দিও। তুমি আমার কাছে মাফ চাইতেছো, কিন্তু যখন আমি তোমার সামনে আসলাম ঠিক তখনই আমার কাছে মাফ চাইতেছো। তুমি কিন্তু চাইলে আমার কাছে ফিরে আসতে পারতা, বাট এতটুকু ভরসা আসলে আমার প্রতি বোধহয় তোমার ছিল না। আলিফ, তুমি আমাকে ছেড়ে দিছো সেটা আমি জানি, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে ঠিকই, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। তোমার কাছ থেকে ফিরে আসার পরে আমার জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছিল। আমি তো ভেবেই নিয়েছিলাম হয়তো আমি আমার জীবনে আগাতেই পারবো না, কিন্তু আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে বাঁচতে সাহায্য করছে, যার জন্যই আজকে হয়তো আমি তোমার সামনে এখনো আছি। তাহলে কবেই শেষ হয়ে যেতাম। তুমি তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ঘৃণা করব? আমি তোমাকে কখনোই ঘৃণা করতে পারতাম না, বিশ্বাস করো। আর তুমি আমার কাছে মাফ চাইতেছো না, যদিও তুমি আমার সাথে অনেক বড় একটা অন্যায় করছো, তোমাকে তার এমনি এমনি মাফ করা যায় না, তাই না? তুমি যদি আমার কাছে মাফ পেতেই চাও,
তাহলে আমার একটা শর্ত তোমাকে রাখতে হবে, কি রাখবে তো? সত্য? কি শর্ত? তেমন কিছু না, ভেবো না যে আবার বেশি কিছু চাইবো। আমার শর্তটা হচ্ছে তোমাকে আবার আমাকে বিয়ে করতে হবে। মানে আমি চাই তুমি আবার আমার জীবনে আসো, আমরা আবার একসাথে আমাদের বাকি জীবনটা কাটাবো। এমনি কি কইতাছ? সেই মানুষটা তোমার লগে এত বড় অন্যায় করছে, তোমার জীবনটারে নরক বানায় দিছে, তুমি আবার সেই মানুষের বিয়ে দিতে চলতেছ? হ্যাঁ, আমি এই মানুষটাকে আমি আমার জীবনে আবার ফিরিয়ে আনতে চাচ্ছি। কেন জানো? ওই যে বললাম যে আমি তোমাকে কোনোদিন ঘৃণা করতে পারবো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি আলিফ, আমার পক্ষে সম্ভব না তোমাকে ছাড়া বাঁচা। হ্যাঁ, আমি নিজেকে কোনো রকমে গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু আজকে যখন আমার চোখের সামনে তোমাকে দেখলাম, বিশ্বাস করো আমার কাছে একটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি আবার তোমাকে হয়তো ফিরে পাবো। কিন্তু যখন তোমার পুরো কাহিনী শুনলাম, তখনই আমি ডিসাইড করে নিচ্ছি যে না, আমি আর ওকে যেতে দিব না। তাই আলিফ, প্লিজ আমার সত্যটা রেখো। আমি চাই তুমি আমাকে আবার বিয়ে করবে। কি করবে তো? আমি আর তোমার হারাইতে চাই না।